আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। এই নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে এনসিটিভি থেকে, যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঠিক আছে, আমরা এই নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো করে দিচ্ছি। আজকে দেখব আমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নমুনা প্রশ্নপত্রের সমাধানের তৃতীয় পর্ব। আজকে আমরা 10টা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, এগুলোর বিস্তারিত সমাধান দেখব। আমরা ইতিমধ্যে 2টা পর্বে তোমাদের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো ছিল সেগুলো আলোচনা করেছি এই প্রথম পর্বে, আর দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছি তোমাদের এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন ছিল হচ্ছে আরও 10টা, সেগুলো নিয়ে। ঠিক আছে, যারা দেখোনি গত 2টা পর্ব তারা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে। আজকে আমাদের আলোচনার বিষয় তৃতীয় পর্বে সংক্ষিপ্ত প্রশ্ন, পূর্ণমান হচ্ছে 20। এখানে তোমাদের 10টা প্রশ্ন থাকবে, এই 10টা প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। প্রশ্নগুলো কি কি? সামাজিক ইতিহাস কি? সামাজিক ইতিহাসের একটি উৎসের নাম লেখো। সামাজিক নিয়ন্ত্রণ বলতে কী বোঝায়? হায়ারোগ্লিফিক্স কি? রেনেসা কি? বাংলাদেশের উপকূলীয় তটরেখা সুনীল অর্থনীতির অন্তর্ভুক্ত কেন? বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় বনভূমি প্রয়োজন কেন? বাংলাদেশের মধ্য ও উত্তর পূর্বাঞ্চলের বনভূমি কী নামে পরিচিত? বাংলাদেশের চট্টগ্রাম ও পার্বত্য জেলাসমূহে সাম্প্রতিক বছরগুলোতে কোন ধরনের দুর্যোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে? মিশ্র অর্থব্যবস্থা বলতে কী বোঝায়? অর্থনীতির পরিভাষায় নির্বাচন বলতে কী বোঝায়? এই যে 10টা প্রশ্ন রয়েছে এগুলোর সমাধান বা উত্তর আজকে আমরা দেখব। চলো শুরু করা যাক। শিক্ষার্থীরা এরকম 10টা প্রশ্ন তোমাদের পরীক্ষা থাকবে, 10টা থেকে 10টারই অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা 2 করে, 10টা হচ্ছে 20 নাম্বার। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে সামাজিক ইতিহাস কি? সামাজিক ইতিহাসের একটি উৎসের নাম লেখো। পৃথিবীর বুকে ভিন্ন ভিন্ন ভৌগোলিক পরিমণ্ডলের ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে নানান চ্যালেঞ্জ আর প্রতিকূলতা মোকাবেলা করে টিকে থাকার পথে মানুষের সকল কর্মকাণ্ডই হলো সংস্কৃতি। সমাজ হলো সেই সংস্কৃতির অন্যতম প্রধান একটি উপকরণ। সময়ের সঙ্গে সঙ্গে নতুন নতুন পরিস্থিতি আর প্রতিবন্ধকতার মোকাবিলা করতে গিয়ে মানুষের সমাজ আর সংস্কৃতির প্রতিনিয়ত রূপান্তর ঘটে চলেছে। সমাজের নানান উপাদানের পরিবর্তন ও রূপান্তর অনুধাবনের জন্য কালানুক্রমিক গবেষণা ভিত্তিক যে প্রচেষ্টা গ্রহণ করা হয় তাই হলো সামাজিক ইতিহাস। সামাজিক ইতিহাসে উৎস 2 ধরনের হতে পারে, সাহিত্যিক উৎস এবং প্রত্নতাত্ত্বিক উৎস। বাংলা অঞ্চলে বসবাসকারী মানুষেরা অতীতে কেমন সামাজিক ও সাংস্কৃতিক জীবন গড়ে তুলেছিলেন তার অনেকটাই জানা যাবে এই উৎসগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে। সাহিত্যিক উৎসগুলোর মধ্যে রয়েছে তালপাতায় লেখা পাণ্ডুলিপি, চর্যাপদ, বিভিন্ন ধরনের কাব্য সংকলন, আইনশাস্ত্র, চিকিৎসাশাস্ত্র, কৃষি বিষয়ক গ্রন্থ, ভ্রমণ বিবরণী ইত্যাদি। আর প্রত্নতাত্ত্বিক উৎসগুলোর মধ্যে রয়েছে শিলালিপি, তাম্রশাসন, টেরাকোটা, মৃৎপাত্র, স্থাপত্য, ভাস্কর্য, মুদ্রা ইত্যাদি উল্লেখযোগ্য। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ বলতে কী বোঝায়? সমাজে বসবাসরত ব্যক্তিদের চিন্তাভাবনা ও আচার আচরণ নিয়ন্ত্রণের প্রতিষ্ঠাই হলো সামাজিক নিয়ন্ত্রণ। এর ফলে সমাজের সদস্যরা কিছু প্রচলিত মূল্যবোধ, রীতিনীতি এবং রাষ্ট্রের আইন মেনে চলতে বাধ্য হয়। সামাজিক নিয়ন্ত্রণ মানুষকে একই ধরনের আচরণ করতে উৎসাহ দেয়, যার ফলে সমাজের শৃঙ্খলা বজায় থাকে এবং আমাদের মধ্যে একাত্মবোধ তৈরি হয়। মানুষের আচরণ নিয়ন্ত্রণের জন্য নিয়োজিত প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর ভিন্নতাকে বিবেচনা করে সামাজিক নিয়ন্ত্রণকে 2 ভাগে ভাগ করা যায়, অনানুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ এবং আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ। তোমরা যদি কেউ বিস্তারিত লিখতে চাও এখানে হচ্ছে আরও কিছু লেখা আছে, সেগুলো যারা লিখতে পারো বা শিখে রাখতে পারো। আমরা নিজেরা যেমন সমাজের রীতিনীতি ও মূল্যবোধ মেনে চলি, তেমনি আশা করি যে অন্যরাও তা করবে। কোনো রকম ভাবনা চিন্তা ছাড়াই আমরা প্রতিদিনকার জীবনে অসংখ্য সামাজিক নিয়ম, বিধিবিধান ও আইনকানুন মেনে চলি, যা মানতে বাধ্য হই, কারণ ব্যক্তি, দল বা প্রতিষ্ঠানসমূহ আশা করে যে আমরা তা মেনে চলব। আর আমরা যদি তা মেনে চলি তাহলে সমাজ আমাদেরকে ভালো মানুষ হিসেবে জানবে এবং এতে আমরা নানাভাবে উপকৃত হব। আর যদি কেউ সমাজে কাঙ্ক্ষিত আচরণ না করে তাহলে মানুষ তা নিন্দা করবে এবং সেই জন্য সে শাস্তিও পেতে পারে। ভালো কাজের জন্য পুরস্কার আর মন্দ কাজের জন্য শাস্তির মাধ্যমে সমাজ নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। 3 নম্বর প্রশ্ন, হায়ারোগ্লিফিক্স কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রয়েছে। ইতিহাসে মিশরীয় সভ্যতার অন্যতম বড় অবদান হচ্ছে লিপির আবিষ্কার। মানুষের ইতিহাসে তারাই প্রথম লিপির উদ্ভাবন করেন। প্রথম দিকে তাদের লিপি ছিল চিত্রভিত্তিক। কোনো একটি বস্তুর নাম ও সংখ্যা লিখে রাখার জন্য তারা সেই বস্তুটির চিত্র আঁকত এবং ছোট ছোট বিন্দু দিয়ে তার সংখ্যা উল্লেখ করত। চিত্রভিত্তিক সেই লিপিকেই বলা হয় হায়ারোগ্লিফিক। হায়ারোগ্লিফিক নামটি গ্রিকদের দেওয়া, এর অর্থ হচ্ছে পবিত্র খোদাই কর্ম। চিত্রভিত্তিক লিপি থেকে তারা ক্রমে ক্রমে অক্ষরভিত্তিক লিখন পদ্ধতি আবিষ্কার করে। লেখার উপকরণ হিসেবে মিশরীয়রা প্যাপিরাস নামক কাগজ এবং কালো কালির আবিষ্কার করেছিল। প্যাপিরাস ছিল মূলত এক ধরনের নলখাগড়া জাতীয় উদ্ভিদ। প্যাপিরাসের কাণ্ডকে খুব পাতলা করে কেটে রঙে ডুবিয়ে রোদে শুকিয়ে লেখার উপযোগী করা হতো। 4 নম্বর প্রশ্ন, রেনেসা কি? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। রেনেসা একটি ফরাসি শব্দ, এর অর্থ হচ্ছে পুনর্জাগরণ বা নবজাগরণ। ইতিহাসে ঘটে যাওয়া অন্যতম প্রধান ঘটনা এই রেনেসা।
রেনেসাঁর প্রভাবে আজও পৃথিবীর মানুষ যৌক্তিক এবং বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত গ্রহণের পথে হেঁটে চলেছে। 1493 সালে বা সাধারণ অব্দে তুরস্কের শাসকগণ রোমান সাম্রাজ্যের পশ্চিম দিকের কেন্দ্র কনস্টান্টিনোপল দখল করে নেন। কনস্টান্টিনোপলের পণ্ডিত, শিল্পী এবং চিন্তকগণ তখন ইটালিতে গিয়ে আশ্রয় নেন। ইটালির উপদ্বীপগুলোতেও অনেক শিল্পী, পণ্ডিত ও চিন্তকেরা নতুন চিন্তার বিকাশ ঘটাচ্ছিলেন। কনস্টান্টিনোপল থেকে আগত পণ্ডিত ও শিল্পীদের সঙ্গে ইটালির পণ্ডিতদের জ্ঞান ও দর্শনের মিল হয়। এর ফলে শিল্প, সাহিত্য, দর্শন, সমাজ ও সংস্কৃতি সকল ক্ষেত্রেই নবজাগরণ বা নতুন চিন্তার ক্ষেত্র তৈরি হয়। ইতিহাসে এই ঘটনাটিকে রেনেসাঁ বা নবজাগরণের কাল বলে অভিহিত করা হয়। ইউরোপে খ্রিস্ট ধর্ম বিস্তারের পর থেকে প্রায় 1000 বছরের জন্য ইউরোপের সমাজ, সংস্কৃতি, রাষ্ট্র সকল কিছুর উপর ধর্মের একচিটি আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল। শিল্প, সাহিত্য, দর্শনের ক্ষেত্র স্থবিরতা নেমে আসে। 5 নম্বর প্রশ্ন, বাংলাদেশের উপকূলীয় তটরেখা সুনীল অর্থনীতির অন্তর্ভুক্ত কেন? বঙ্গোপসাগরের কোল ঘেঁষে বাংলাদেশের উপকূলীয় তটরেখা প্রায় 710 কিলোমিটার দীর্ঘ। তাই এই দীর্ঘ তটরেখা ধরে পর্যটন ও বিনোদন নতুন অর্থনৈতিক খাত হিসেবে বিবেচিত। পর্যটন সম্ভাবনাময় উপকূলীয় এলাকার মধ্যে রয়েছে চট্টগ্রাম, কক্সবাজারের বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সমুদ্র সৈকত ও এর সংলগ্ন এলাকা এবং সেন্ট মার্টিন দ্বীপ, যা দেশীয় এবং আন্তর্জাতিক উভয় পর্যটকদের আকর্ষণ করে। দেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একমাত্র ম্যানগ্রোভ বন হল সুন্দরবন, যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ। এটি সাইক্লোন ও জলোচ্ছ্বাসের মতো বিপদ থেকে আমাদের রক্ষার জন্য কাজ করে। আবার পর্যটকদের জন্য এটি আকর্ষণীয় স্থান। সুন্দরবনের পূর্ব দিকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত কুয়াকাটা সমুদ্র সৈকত দেশি বিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। সামুদ্রিক পরিবহন ও সরবরাহ, সামুদ্রিক পরিষেবা, জাহাজ নির্মাণ এবং উপকূলীয় শিল্প কার্যক্রমও বাংলাদেশের সুনীল অর্থনীতির অন্তর্ভুক্ত। বন্দর এবং টার্মিনালগুলো আন্তর্জাতিক বাণিজ্যকে সহজতর করে। একই সঙ্গে জাহাজ নির্মাণ শিল্প কর্মসংস্থান এবং রপ্তানি আয়ে অবদান রাখে। সব মিলিয়ে বাংলাদেশের সামুদ্রিক সম্পদ এবং সুনীল অর্থনীতি অর্থনৈতিক উন্নয়ন, জীবিকা এবং পরিবেশ সংরক্ষণের জন্য উল্লেখযোগ্য সুযোগ সৃষ্টি করেছে। 6 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় বনভূমি প্রয়োজন কেন? বন হল পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ, যা মানুষ এবং পরিবেশের জন্য অনেক প্রয়োজনীয় উপাদানের যোগান দেয়। বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখা, জীববৈচিত্র্যকে রক্ষা করা, জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমিত করা এবং বিভিন্ন পণ্য ও সেবার জন্য বনভূমি অপরিহার্য। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এর 2022 সালের তথ্য মতে পৃথিবীর সমগ্র স্থলভাগের প্রায় শতকরা 31% জুড়ে বনভূমি রয়েছে এবং উদ্ভিদ, প্রাণী জগৎ ও বাস্তুতন্ত্রভেদে এসব বনভূমি খুবই বৈচিত্র্যময়। পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে এবং এই গ্রহের কার্যকলাপ সচল রাখতে বনভূমি নানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে বনের উল্লেখযোগ্য গুরুত্বসমূহ উল্লেখ করা হলো: 1. জীববৈচিত্র্য সংরক্ষণ, 2. কার্বন শোষণ এবং জলবায়ু নিয়ন্ত্রণ, 3. কাঠ এবং অকাঠ জাতীয় পণ্যের যোগান এবং 4 নম্বর হচ্ছে জলাভূমি সুরক্ষা এবং পানির সরবরাহ গুণ নিয়ন্ত্রণ। 7 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মধ্য ও উত্তর পূর্বাঞ্চলের বনভূমি কী নামে পরিচিত? বাংলাদেশের মধ্য ও উত্তর পূর্বাঞ্চলের বনভূমি শালবন নামে পরিচিত। বাংলাদেশের মধ্য ও উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে টাঙ্গাইলের মধুপুর, গাজীপুর, ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা এবং সিলেট অঞ্চলে শালবন দেখা যায়। এই বনগুলোতে শাল গাছের উপস্থিতি সর্বাধিক বলেই এরকম নামকরণ করা হয়েছে। এটি মূলত ক্রান্তীয় পতনশীল বৃক্ষের বন। দিনাজপুর, রংপুর এবং নওগাঁ জেলাতেও এই বনের সামান্য অংশ দেখতে পাওয়া যায়। এই বনে কাঠ উৎপাদনকারী গাছের মধ্যে আছে গজারি, করই, মনকাটা, সেগুন, হিজল, হরিতকি ইত্যাদি। এছাড়া আমলকি, বেল, জাম, তেঁতুল, কাঁঠাল, বৈরাগী লতা, বহেরা, ধুতরা ইত্যাদি গাছ দেখতে পাওয়া যায়। এই বন একসময় চিতাবাঘ, ভাল্লুক, হরিণের মতো প্রাণীর জন্য বিখ্যাত থাকলেও এখন এগুলো দেখা যায় না। তবে হনুমান, বানর, শিয়াল, গুইসাপ ইত্যাদি প্রাণী এবং বেশ কিছু পাখপাখালি এই বনে এখনও দেখতে পাওয়া যায়। 8 নম্বর প্রশ্ন, বাংলাদেশের চট্টগ্রাম ও পার্বত্য জেলাসমূহে সাম্প্রতিক বছরগুলোতে কোন ধরনের দুর্যোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে? বাংলাদেশের চট্টগ্রাম ও পার্বত্য জেলাসমূহে সাম্প্রতিক বছরগুলোতে ভূমিধসের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ভূতাত্ত্বিক, ভৌগোলিক এবং মানবসৃষ্ট নানা কারণে ভূমিধসের মতো দুর্যোগ দেখা দেয়। বাংলাদেশের চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এলাকায় সাম্প্রতিক বছরগুলোতে ভূমিধসের প্রকোপ বেড়েছে। এসব এলাকায় পাহাড়গুলোর মাটিতে বেলে কণার আধিক্য দেখা যায়। ফলে ভারী বৃষ্টিপাতের সময় মাটির উপরের অংশ পানি ধারণ করে ভারী হয়ে উঠলে তার নিচের স্তরকে ছেড়ে দিয়ে প্রচণ্ড বেগে নিচের দিকে নেমে আসে। আর পাহাড়ের পাদদেশে বসবাসরত মানুষ তখন এর নিচে চাপা পড়ে জানমাল হারায়। সাম্প্রতিক সময়ে এই দুর্যোগে উল্লিখিত পাহাড়ি এলাকাগুলোতে মৃত্যুর সংখ্যা বেড়েছে। এই দুর্যোগের তীব্রতা বৃদ্ধির পেছনে মানবসৃষ্ট কারণও দায়ী, যেমন নির্বিচার পাহাড় কেটে বসতি স্থাপন, রাস্তাঘাট ও কৃষিজমি সৃষ্টি, গাছ কেটে উজাড় করার ফলে মাটির ক্ষয় বৃদ্ধি পাওয়া এবং উপরের স্তর আলগা হয়ে যাওয়া। এছাড়া
জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের বৈশিষ্ট্যে পরিবর্তন হচ্ছে, যেমন অল্প সময়ে অধিক পরিমাণ বৃষ্টি, যার ফলে ভূমিধসের মতো দুর্যোগ বেড়েছে বলে মনে করা হয়। 9 নম্বর প্রশ্নে রয়েছে মিশ্র অর্থব্যবস্থা বলতে কী বোঝায়? বিশ্বে বর্তমানে পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক দুটি অর্থনৈতিক ব্যবস্থার মিশ্রণ দেখা যায়, অর্থাৎ বাজার অর্থনীতি যেমন প্রচলিত রয়েছে, পাশাপাশি রাষ্ট্রীয় পরিকল্পনা ও সরকারের নজরদারিও পরিলক্ষিত হচ্ছে। যে অর্থব্যবস্থায় ব্যক্তিগত ও রাষ্ট্রীয় উভয় মালিকানায় বিদ্যমান এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যক্তিগত উদ্যোগে বাজার প্রক্রিয়া এবং রাষ্ট্রীয় কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে পরিচালিত হয় তাকে মিশ্র অর্থনীতি বা মিশ্র অর্থব্যবস্থা বলা হয়। আমাদের দেশের অর্থনীতির বৈশিষ্ট্য হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। বাংলাদেশের অর্থনীতিতে বাজার অর্থনীতি এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সমন্বয় রয়েছে। বাংলাদেশের কল্যাণ অর্থব্যবস্থার বৈশিষ্ট্য বিদ্যমান। সর্বশেষ 10 নম্বর প্রশ্ন, অর্থনীতির পরিভাষায় নির্বাচন বলতে কী বোঝায়? মানুষ বা ভোক্তা সব অভাব বা আকাঙ্ক্ষা একত্রে পূরণ করতে পারে না, তাই অসীম অভাবের মধ্য থেকে তাকে বাছাই করতে হয় কোন অভাবটি আগে পূরণ করবে। আর এই বাছাই প্রক্রিয়াকে অর্থনীতিতে নির্বাচন বা চয়েস হিসাবে গণ্য করা হয়। ভোক্তা তার অভাবগুলোর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন করে থাকে কোন অভাবগুলো আগে পূরণ করবে। যে অভাবটি অপেক্ষাকৃত বেশি গুরুত্বপূর্ণ, ভোক্তা তা আগেই পূরণ করার চেষ্টা করে। ভোক্তা যেমন তার সব অভাব একসঙ্গে পূরণ করতে পারে না, ঠিক তেমনই উদ্যোক্তাও সব পণ্য বা সেবা একসঙ্গে উৎপাদন করতে পারে না। কারণ সম্পদ সীমিত ও ভোক্তার অসীম চাহিদা। সম্পদ হচ্ছে যেসব দ্রব্য বা পণ্য মানুষের অভাব পূরণ করে, কিন্তু এর যোগান হচ্ছে অপ্রতুল। শিক্ষার্থীর এই হচ্ছে আজকে আলোচনা। আমরা আগামী ক্লাসে রচনামূলক প্রশ্ন রয়েছে প্রেক্ষাপটবিহীন 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্নের সমাধান দেখব, যেটা তোমরা দেখতে পাবে হচ্ছে 4 নাম্বার পর্বে। এতক্ষণ আমরা আলোচনা করলাম 8ম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে। এই 5টা অধ্যায় থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন করা হবে। তো আমরা হচ্ছে ইতিমধ্যেই বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো করে ফেলেছি। আমাদের রচনামূলক প্রশ্নগুলো বাকি রয়েছে, এই ভিডিওগুলো শীঘ্রই চলে আসবে। শিক্ষার্থীরা, আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আমরা খুব শীঘ্রই সাজেশন ভিত্তিক প্রতিটা অধ্যায় থেকে কিছু ভিডিও দিব, যাতে তোমরা পরীক্ষার সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারো। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।